নমস্কার, শুনছেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যর হার জিতের খেলা। আজ উপন্যাসের অন্তিম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেষে একটা লাইক করে দিয়ে যাবেন। বাদাম তেলে পেঁয়াজ ভাজার গন্ধ। সুকান্ত একটা আড়মোড়া ভেঙে খাট থেকে নামলো, পায়ে পায়ে বেরোলো ঘর থেকে। ডাইনিং টেবিলে টিটো, শরবত এখনো ফুরোয়নি। গ্লাসটাকে দু হাতে ধরে নকড়া ছকড়া করছে ছেলেটা। সুকান্তর সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র টিটো চেঁচিয়ে উঠল, মা মা, আঙ্কেল জেগে গেছে। আহ, চেঁচানোর কি আছে? তিথি রান্নাঘরের দরজায় এলো, হাসি হাসি মুখে জিজ্ঞেস করল, ঘুম হলো? একটু তন্দ্রা মতন এলো, ভেঙে গেল। কেন? কি জানি, হয়তো গরমে। পাখার হাওয়াও যা আগুন। চা খাবে তো? হ্যাঁ, এই সময় তো এক কাপ চা খাই, নিজেই বানিয়ে নি। তাই? এখন আমি খুব ভালো চা করতে পারি, বর্ধমানের মতো। আর ঠিক আছে, বসো। সুকান্তকে কথাটা শেষ করতেই দিল না তিথি। বলল, 2 মিনিট, টিটোর চাউমিনটা ভেজে নিয়েই তোমায় চা দিচ্ছি। তুমি একটু চাও খাবে? এখন থাক। তিথি সরে যেতেই টিটোর সংলাপ শুরু। সুকান্ত চেয়ার টানতেই বলে উঠল, হাই, আমি সম্রাট। জানি। সুকান্ত ফিক করে হাসল। এও জানি তোমার ক্লাসে আরো 2টো সম্রাট আছে। কি করে জানলে? টিটোর চোখ পিটপিট। ম্যাজিক। সুকান্ত কাঁধ ছাকাল। আমি তোমার সম্পর্কে আরো অনেক কিছু বলে দিতে পারি। বলো তো। এই যেমন ধরো, তুমি বেব্লেড খেলতে ভালোবাসো, আম পোড়ার শরবত একটুও পছন্দ করো না। তোমার আরো 2টো প্রিয় খেলা আছে। কি শুনি? প্যান্ট খুলে নাচ আর ঘুমন্ত মানুষের মুখের সামনে হাত নাড়ানো। পলকের জন্য থতমত খেয়েছে টিটো। পর মুহূর্তে চোখ বড় বড়। এ মা, তুমি তখন জেগেছিলে বুঝি? বলেই গলা একদম নামিয়ে ফেলেছে। হেই, মাকে বলো না প্লিজ। কি? ওই নাচের কথাটা জানলে মা পিট্টি দেবে। থুত, তোমার মা জানবে কেন? এ তো শুধু তোমার আমার মধ্যে। সুকান্ত গলা নামালো। কনফিডেন্সিয়াল মানে? যা সবাইকে বলা হয় না, মা বাবাদের তো একেবারেই নয়, শুধু 2 বন্ধুই জানতে পারে। সুকান্ত হাত বাড়িয়ে দিল। উই আর ফ্রেন্ডস। টিটোর মুখ হাসিতে জলজল। তুমি তাহলে আমাকে সম্রাট বলো না, টিটো বলে ডেকো। আমি তোমাকে মার্শাল টিটো বলবো। কেন? মার্শাল টিটো কে ছিল জানো? কে? যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট, খুব নামকরা বীর। তুমি জানো কি যুগোস্লাভিয়ার দেশটা কোথায়? না। ইউরোপে। তুমি নিশ্চয়ই মহাদেশের নাম শুনেছ। টিটোর চোখ সরু। এই, তুমি আমাকে জিকে পড়াচ্ছ না তো? আরে না, এমনি গল্প করছি। 2 বন্ধু যেমন আড্ডা মারে আর কি। ও। বিজ্ঞের মতো মাথা নাড়ল টিটো। তারপরই চেয়ার ছেড়ে বুলেটের মতো ছুটে গিয়ে সে গোল মতো খেলনাটি নিয়ে এসেছে। এটা আমার বেব্লেড। জিনিসটা দেখবে বলে হাত বাড়িয়েছিল সুকান্ত। স্যাঁত করে খেলনাটা সরিয়ে নিয়েছে টিটো। ভারিক্কি গলায় বলল, এটার কত পাওয়ার জানো? পাওয়ার? এটা 2টো লাইটের, মিডিয়াম পাওয়ার। বাবা আমাকে 3টে লাইট বলাটা কিনে দেবে বলেছে, তখন আমার পাওয়ার আরো বেড়ে যাবে। প্লেটে গরম চাউমিন নিয়ে তিথি হাজির। চাউমিনে টমেটো সস ছড়াতে ছড়াতে বলল, কি যে একটা ক্রেজ হয়। কদিন আগে ছিল পোকেমন, পোকেমনের এই দাও, পোকেমনের ওই দাও। এখন চলছে বেব্লেড। কি দাম ওইটুকু জিনিসের? কোনোটা 100, কোনোটা 200, কোনোটা 300। টিটো বলে উঠল, 500 টাকারটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। বাবা ওটাই আমায় দেবে, তখন আমি হব স্ট্রংগেস্ট। ঘোরাবো আর পাওয়ার আসবে, ঘোরাবো আর পাওয়ার আসবে। ওই ঘুরিয়ে আর স্ট্রংগেস্ট হতে হবে না। তিথি মুখ বেঁকালো। সুকান্তকে বলল, দেখো তুমি কি ওটা? পিনিয়ান ফিনিয়ানে লাগানো একটা লাট্টু। আমাদের ছোটবেলায় লাট্টু ঘোরানো হতো লেত্তি দিয়ে, আর এটা ঘোরে ব্যাটারিতে। নাকি বোধহয় কোনো ইলেকট্রনিক চিপ টিপ আছে। একটু বেশি দেখন বাহার এই যা। দেখন বাহার হওয়াটাই তো আসল গুণ তিথি। সুকান্ত মৃদু হাসল। আলো জ্বলা বেব্লেড পেলে
কাঠের লাট্টুতে কারোর মন ভরে? বলেই সুকান্ত সচকিত। বেফাঁস কিছু বলে ফেলল নাকি? তিথির মুখে ছায়া ঘনায় কেন? সুকান্তর এও এক সমস্যা। তার কথায় কে যে কখন খুশি, কে গোমরা হয়ে যায় সুকান্ত বুঝতেই পারে না। টিটো একখানা দাঁতওয়ালা প্লাস্টিক শীট যন্ত্রটায় ঢুকিয়ে টেনে দিয়েছে। মেঝেতে বো বো করে ঘুরছে বেব্লেড নামের লাট্টুখানা। উত্তেজিত স্বরে টিটো বলল, দেখছো আঙ্কেল কিরকম পাওয়ার চলে আসছে আমার বাড়িতে? আমি এখন শক্তিমান শক্তিমান। টান মেরে ছেলেকে এনে চেয়ারে বসিয়ে দিল তিথি। কড়া গলায় বলল, অসভ্যতা করো না। আঙ্কেলের চা আনছি, তার মধ্যে তোমার প্লেট যেন শেষ হয়, নইলে কপালে দুঃখ আছে। তিথি যেতে না যেতেই টিটো অভিমানী স্বরে বলল, মা চায় না আমি স্ট্রং হই। সুকান্ত ফিসফিস করে বলল, মার কথা শুনো না, স্ট্রং তোমায় হতেই হবে। দুনিয়ায় শক্তিমানরাই টিকে যাবে, উইকরা তো শুধুই হারা পাটি, হেরো। এক রাশ লম্বা লম্বা নুডুল চামচে পাকিয়ে মুখে পড়ল টিটো। টেরচা চোখে দেখছে সুকান্তকে। জিজ্ঞেস করল, তুমি কি স্ট্রং না হেরো? সুকান্ত মুচকি হাসল, অফকোর্স হেরো। আই অ্যাম অলওয়েজ আ লুজার। কেন? পৃথিবীতে তো সবাই জেতে না মার্শাল টিটো, কাউকে কাউকে হারতেও হয়। কেন হারতে হয়? একজন না হারলে আর একজন জিতবে কি করে? জেতা হারার নিয়মটাই এরকম। তার মানে স্ট্রংদের জেতানোর জন্যই লুজাররা হারে? এ বড় জটিল প্রশ্ন। সুকান্ত চট করে জবাবটা খুঁজে পেল না, মাথা চুলকোচ্ছে। কৌশিক ভেবেছিল 5টার মধ্যেই ফিরবে, হয়ে উঠল না। দিনের কাজ চুকতে চুকতে সেই সন্ধে। একটা মাঝারি মাপের কাজ চলছে হাসপাতালে। করিডোরগুলোর ভগ্নপ্রায় দশা, সিলিং থেকে চাবড়া খসে পড়ছে। জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে। হাতে মাত্র 10 দিন। স্বয়ং মন্ত্রী আসছেন প্লান্ট ভিজিটে, অথচ হাসপাতালেও তার পদধূলি পড়ার কথা। সুতরাং ভোল বদলাতেই হবে তার আগে। এখন সুকান্ত কেন, বাড়িতে স্বয়ং যমরাজ এসে বসে থাকলেও কৌশিকের পক্ষে হুট করে সাইট ছেড়ে যাওয়া কঠিন। নামেই মেরামত, কাজটায় ঝঞ্ঝাট আছে ঢের। আগের কন্ট্রাক্টর মানিক মিত্তির ভূষো মাল দিয়ে বিল্ডিংটা বানিয়েছিল, এখন সারানো মানে প্রায় নতুন করে তৈরি করা। শুধু পলেস্তারা খসানো নয়, হাড় পাজরা অবধি ভাঙড়ে, আবার লোহার খাঁচা বসাওরে, তারপর ফ্রেশ ঢালাই। এই ধরনের কাজ অবশ্য কৌশিকের বেশি পছন্দ। গোড়ায় অল্প পয়সার টেন্ডার ভরে ওয়ার্ক অর্ডার বের করে ফেলতে পারলেই কেল্লা ফতে। তারপর তো টাইম টু টাইম কাজ কি করে বেড়ে যাচ্ছে দেখাও, আর মিটার চড়িয়ে যাও। 10 টাকার কাজ তখন 100-তে পৌঁছলেই বা কে আটকায়? এবার হসপিটাল সুপার আর প্ল্যান্টের মেনটেনেন্স চিফের সঙ্গে বাতচিত হয়ে গেছে। এক ধাক্কায় রঙের কাজও শুরু হচ্ছে। মন্ত্রী এসে দেখুক কেমন কর্মযজ্ঞ চলে। তার নতুন কাজে হ্যাপা বেশি, নাফা কম। কৌশিক জানে, ঠেকে শিখেছে। নয়া কিছু বানাতে গেলে কুমিরের হাঁ ভরতে হয়। অবশ্য মানিক মিত্তিরের মতো হতে পারলে অন্য কথা। লরি লরি মাল সাইটে না এসে চলে যাচ্ছে অন্যত্র, আর প্রায় বালি দিয়ে উঠে যাচ্ছে আস্ত আস্ত বাড়ি। ওভাবে কাজ করতে পারলে কবে কৌশিকের বাড়ি 3 তলা হয়ে যেত। চোখের চামড়া খোয়ায়নি বলেই না কৌশিকের এখনো দুর্গাপুরে এত সুনাম। কোম্পানির লোকদেরও ডেটে কথা বলে, মিউ মিউ করে না। আজ হঠাৎই সাইটে একটা ছোটখাটো ঝামেলা হয়ে গেল, তাতেও সময় গেল খানিকটা। দিব্যি চলছিল কাজ। হঠাৎ 3 ডাক্তার এসে হল্লা জুড়ে দিল, ভাইব্রেটরের আওয়াজে নাকি রোগীদের অসুবিধে হচ্ছে। রোগীদের জন্য ডাক্তারদের কি উদ্বেগ! বাপ, কি ছিরির চিকিৎসা চলে হাসপাতালে তা যেন কৌশিক জানে না। তা যাই হোক, লেবাররাও জো পেয়ে গেল, বেমালুম হাত গুটিয়ে বসে গেছে। আবার ডাক্তারদের সঙ্গে কথা বলো, তাদের বোঝাও। হাসপাতাল তো রোগীবিহীন হওয়া সম্ভব নয়, কাজ তো তার মধ্যেই করতে হবে। ডাক্তারবাবুরা বোঝে সব, তবু একটু ক্ষমতা দেখিয়ে নিল। মোটর সাইকেলে ওঠার আগে জয়ন্তকে ডাকলো কৌশিক। মাথায় হেলমেট চড়াতে চড়াতে বলল, কাল 7টার মধ্যে এসে যাবি। বালির গাড়ি আসবে, মেপে নিবি আগে। জয়ন্ত বছর 4 হলো কাজ করছে কৌশিকের সঙ্গে, লেবার কন্ট্রাক্টর হিসেবে। মোটামুটি বিশ্বাসী ছেলে, তবে একটু অলস আছে। কথাবার্তায় অবশ্য মাখন। ঘাড় নেড়ে বলল, ও আপনাকে ভাবতে হবে না দাদা, আমি ঘড়ি ধরে ঠিক 6:30টায় পৌঁছে যাব। আমার কাল আসতে দেরি হতে পারে,
তুই সামলে নিস। আপনি নিশ্চিন্ত থাকুন, কাল ঢালাই কমপ্লিট হয়ে যাবে। আরও 8টা লেবার বেশি নিচ্ছি। সে তোর ব্যাপার, আমার কাজ চাই ব্যাস। জয়ন্ত হাত চুলকোচ্ছে। তা কাল কিছু মালকড়ি হবে দাদা? কত? এই ধরুন 1000-10। দেখা যাক কাল কতটুকু পারি। মোটরসাইকেলে স্টার্ট দিল কৌশিক। সাইড থেকে বেরোতেই হাওয়ার সঙ্গে ভাবনাটাও ঝাপটা দিল যেন। কথা নেই, বার্তা নেই, সুকান্ত হাজির হলো যে বড়। কেমন আজগুবি মনে হয় না? পালিয়ে যাওয়া বউয়ের বাড়িতে 10 বছর পর বেড়াতে এসেছে বর। এ তো রীতিমতো সিনেমা। টেলিফোনে তিথির গলা তো প্রায় কাঁপছিল। কি হবে গো? কি করতে এলো বুঝতে পারছি না গো। আশ্চর্য, তিথি অত নার্ভাস, অথচ কৌশিককে তক্ষুনি যেতে বারণও করল। একদিক দিয়ে বোধহয় ঠিকই করেছে। তখনই ছুটে গেলে সুকান্তর ওজনটা বেড়ে যেত। বরং সুকান্তকে বুঝিয়ে দেওয়া ভালো, কৌশিক এখন আর তাকে মোটেই ধর্তব্যের মধ্যে রাখে না। বাতাস যেন ঠান্ডা হয়েছে সামান্য। দিনমানে গায়ে ছ্যাঁকা লাগাচ্ছিল। হাসপাতালের ছায়ায় দাঁড়িয়েও ঝলসাতে হয়েছে। এখন তাপ তাও সহনীয়। বাড়ি গিয়ে সুকান্তর সঙ্গে কিভাবে কথা বলবে? পুরনো বন্ধু হিসেবে, না স্রেফ আগের একজন চেনা পরিচিত? কি কথাই বা চালাবে ওই পাগলের সঙ্গে? পাগলই তো। তিথি যাই বলুক, 7-8 বছর মেন্টাল হসপিটালে কাটিয়ে আসা পাগল কখনোই 100 ভাগ সুস্থ হয় না। অন্তত কৌশিক তো দেখেনি। মাথায় একটু ক্যাড়া থাকবেই। তিথি তো বলছিল মাঝে মাঝে নাকি উল্টোপাল্টা বকছে। লেভেল ক্রসিংয়ে গেট পড়ে আছে। মোটরসাইকেল থামালো কৌশিক। চট করে একটা সিগারেট ধরিয়ে ফেলল। টানছে হুস হুস। তিথির কি প্রতিক্রিয়া হয়েছে সুকান্তকে দেখে? ভয়, রাগ, বিরক্তি, মায়া, অনুকম্পা? দ্বিতীয়বার কথা শুনে তো মনে হলো প্রাথমিক নার্ভাসনেসটা কেটে গেছে। রাগ বিরক্তির ঝাঁঝও নেই, বরং যেন মায়াই। মেয়েদের বোঝা মুশকিল, কখন যে কিভাবে তাদের রং বদলায়। কি একটা প্রিয় গান ছিল না তিথির, যখন তখন গাইতো, প্রেম শুধু এক মোমবাতি। সুকান্তকে কি ঝড় বলা যায়? তীক্ষ্ণ হুইসেল বাজিয়ে এসে গেল ট্রেন। মেদিনী কাঁপিয়ে বিপুল বিক্রমে ক্রসিং অতিক্রম করে যাচ্ছে। ধুলোয় ভরে গেল চারদিক। কৌশিক চটপট মাথায় হেলমেটটা চাপিয়ে নিল। বাহনের হাতলে মোচড় দিচ্ছে। নেচে নেচে কেতরে কেতরে লাইন পার হলো মোটরসাইকেল। গতি বেড়েছে। সুকান্ত নয়, কৌশিক তিথির কথাই ভাবছিল। সুকান্তর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলাটা তিথিকে খুব বিপর্যস্ত করে দিয়েছিল একসময়। খবরটা শুনেই যা একখানা দৃশ্যের অবতারণা করেছিল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর দুম করে বাথরুমে ঢুকে দড়াম দরজা বন্ধ। বেরোয় না, বেরোয় না। কৌশিকের হৃদযন্ত্র প্রায় বিকল হওয়ার জোগাড়। অবশেষে যখন বাইরে এলো, মুখ চোখ ফুলে ঢোল। আর কান্নাকাটি করল না বটে, তবে সেই রাতে অন্ন স্পর্শ করল না। মনে কি চলছে উগরে দিয়ে হালকা হও তাও নয়, মুখে শক্ত কুলুপ। তারপরেও প্রায় 1টা মাস মেঘলা হয়েছিল তিথি। মুখে প্রকাশ না করলেও প্রতি মুহূর্তে মনে হতো কৌশিকের দিকেই আঙুল তুলছে সে। তোমার জন্য, তোমার জন্য। হ্যাঁ, বড় ভুল একটা হয়েছিল বটে। ভুল কেন, অন্যায় বলা যায়। বন্ধুর সঙ্গে কৌশিকের ওই আচরণ তো প্রায় প্রতারণার পর্যায়ে পড়ে। সুকান্তর অবর্তমানে কতবার বর্ধমানের কোয়ার্টারে গেছে কৌশিক, কাটিয়েছে ঘন্টার পর ঘন্টা। একবার তো দুঃসাহসী হয়ে একটা রাত থেকেও গিয়েছিল। মায়ের শরীর খারাপ শুনে সেদিন কলকাতায় গেছে সুকান্ত। নিষিদ্ধ প্রেমের মত্ত নেশা তখন পেয়ে বসেছে কৌশিককে। কিন্তু একবারের জন্য সুকান্তর চোখে সন্দেহের ছায়া পড়েনি। যেন ধরেই নিয়েছিল কৌশিক তার বউকে সঙ্গ দিতেই পারে। বিশ্বাসের মর্যাদা যে সে রাখতে পারেনি, এ তো কৌশিককে স্বীকার করতেই হবে। কৌশিক জোরাজুরি না করলে তিথি হয়তো ওভাবে বেরিয়ে আসতো না। কিন্তু দোষ কি একা কৌশিকেরই? তিথির প্রত্যক্ষ প্রশ্রয় ছাড়া কি থোড়াই ওই ঝুঁকি নিতে পারত? তিথি যদি সুকান্তকে ভালো না বাসতে পারে, সেটাও কি কৌশিকেরই দোষ? নিশ্চয়ই সুকান্তের মধ্যে কিছু একটা ছিল না, যা কৌশিকের কাছে পেয়েছিল তিথি। আর সুকান্তর মনোবিকারের জন্য তিথি কৌশিকই দায়ী, এই যুক্তিও আদৌ ধোপে টেকে না। এর চেয়ে কত বড় বড় আঘাত পায় মানুষ। কার অ্যাক্সিডেন্টে চম্পিদির বর, বাবা
আর 2 বাচ্চা একসঙ্গে মরে গেল। শোকে চম্পিদীপ পাথর হয়ে গিয়েছিল, পাগল তো হয়নি। বিয়ের 18 বছর পরে স্বামী ছেলে ছেড়ে সোনা বৌদি মানসদার এক মামাতো ভাইয়ের সঙ্গে ভেগে গেল। কই, মানসদার তো মাথা বিগড়য়নি। এরকম ক্ষেত্রে অপমানে পড়তে পারে মানুষ, রাগে দিশেহারা হয়, তবে ক্রমে ক্রমে ওসব তো সয়েও যায়। মানসদা তো দিব্যি এখন নিয়মিত তাসের আড্ডাতেও গিয়ে বসছে। আদতে পাগলামিটা রক্তেই থাকে, নির্ঘাত বংশে রোগটা ছিল। সুকান্তর ক্ষেত্রে সেটা আবার মাথাচাড়া দিয়েছে, জেনেটিক সমস্যা। কলেজেও কি সুকান্ত সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ছিল? ক্লাস আর রুম, রুম আর ক্লাস, তার বাইরে যেতই না কোথাও। নো খেলাধুলো, নো আড্ডা, নো সিনেমা দেখা। এগুলোও কি এক ধরনের খ্যাপামি নয়? তিথিকেও কি ওইসব কথা বলা যেত তখন? তিথি কি ভাবত না আত্মসমর্থনের জন্য কৌশিক যুক্তি খাড়া করছে? আরে বাবা, সুকান্তর অসুস্থতার সংবাদ পেয়ে কৌশিকেরও কি খারাপ লাগেনি? সেও তো মানুষ, দানব ভিলেন কিছু নয়। তারও তো বুকটা ভার হয়ে থাকত। কুটুস কুটুস পিঁপড়ে কামড়াতো মাথায়। হাতের তীর একবার যখন ছোঁড়া হয়ে গেছে, সেটা তো কোথাও না কোথাও বিঁধবেই। ক্ষত কত গভীর হলো, কতখানি রক্ত বেরোলো, তা নিয়ে ভেবে মরার কোনো মানেই হয় না। ভাগ্যিস টিটো পেটে এসে গেল, নইলে তিথির ওই শোক যে আরো কতদিন চলত। ধুস, 10 বছর পর এত কিছু ভাবাভাবির কোনো অর্থই হয় না। ছাড়ো অতীত, ভাবো বর্তমান। বেটা সুকান্তটা কেন উপস্থিত হলো হঠাৎ? মতলবখানা কি? তার ফিরতে দেরি দেখে তিথি উৎকণ্ঠিত হয়ে পড়েনি তো? টেনশন করার স্বভাব আছে তিথির, হয়তো এতক্ষণে ঘর বার করছে। ঠিক তাই, গেটের বাইরে মোটরসাইকেল থামিয়েই কৌশিক দেখতে পেল তিথি বারান্দায়। দ্বিচক্র যানটি ভেতরে ঢুকিয়ে চাপা গলায় জিজ্ঞেস করল, সে কোথায়? টিটোর ঘরে খেলছে। টিটোর সঙ্গে খেলছে? দুজনে খুব জমে গেছে। উল্টোপাল্টা কিছু বলছে না তো? তিথি ঈষৎ থমকে থেকে বলল, তেমন কিছু নয়, তবু তোমার সঙ্গে সঙ্গে থাকা উচিত। আরে না, অত পাহারাদারির প্রয়োজন নেই। আর ইউ শিওর? টিটোকে যদি কিছু বলে দেয়? বলবে না, সে জ্ঞানটুকু আছে মনে হয়। উত্তরটা পছন্দ হলো না কৌশিকের। ছেলের থেকে একটু তফাতে রাখাই কি ভালো ছিল না? তবে কথাও বাড়ালো না আর। মোটরসাইকেল ঢোকালো গ্যারেজে, শাটার নামিয়ে অন্দরে এসে পায়ে পায়ে ছেলের দরজায়। টিটো সুকান্ত দুজনেই মেঝে বসে, ঘরময় গেমসের বাক্স, টুকরো জুড়ে জুড়ে কি যেন একটা বানাচ্ছে সুকান্ত। ঝুঁকে পড়ে টিটো তাকে সাহায্য করছে। কৌশিক সাড়া দেয়নি কোনো, তবু সুকান্ত ঠিক টের পেয়েছে। ঘাড় না তুলে সহজ গলাতেই বলল, মোটরসাইকেলে এলি যে, তোর গাড়ি কোথায়? অতি সরল প্রশ্ন, তবু উত্তর দিতে সামান্য সময় নিল কৌশিক। বুঝি সুকান্তকে দেখা মাত্র একটা আড়ষ্টতা এসে গিয়েছিল। ধাতস্থ করল নিজেকে, হেসে বলল, কাজে কর্মে মোটরসাইকেলটা ইউজ করি, সুবিধে হয়। কি করছিস তুই? জিরাফ বানাচ্ছি। 1 সেকেন্ড, হয়ে গেছে। পিচবোর্ডের শেষ টুকরোটা সেট করে সুকান্ত ঘুরে তাকালো, এক গাল হেসে বলল, তোকে কখন থেকে এক্সপেক্ট করছি, এত দেরি করলি যে? তিথি অনেকক্ষণ ধরে কফির জন্য সাজছে, বলেছি তুই এলে একসঙ্গে খাবো। তিথি অবশ্য বলছিল তুই নাকি আগে শরবতই খাস। সুকান্ত একটু বেশি বকছে না? উচ্ছ্বাসটা সুকান্তর চরিত্রের সঙ্গে একেবারেই বেমানান। কৌশিক মুখে একটা হাসি হাসি ভাব ফোটালো। মিস্ত্রি মজুরদের নিয়ে কাজ, ইচ্ছে থাকলেও কি আসা যায়? তাও তো বটে। বলেই সুকান্ত গলা উঠিয়েছে, তিথি, এবার কফিটা বানিয়ে ফেলো। হুকুমের কায়দা শুনে মনে হয় সুকান্তই যেন গৃহকর্তা, এবং এটা তার বর্ধমানের বাড়ি। কৌশিক যেন এখানে বেড়াতে এসেছে। এবার একটু মজাই লাগলো কৌশিকের। বলল, বেশ তো, তোর অনারে আজ আমার শরবত বাদ, কফিই চলুক। তারপর তুই এখন আছিস কেমন? ভালো, খুব ভালো, একদম ভালো। কবে ছাড়া পেলি? কিওর হলি? তিথি তোকে ফোনে বলেনি? কৌশিকের ধন্দ লাগলো। তিথি কি সুকান্তর সামনেই ফোন করেছিল নাকি? আমতা আমতা করে বলল, না মানে বলেছিল কি? পুজোর পরপরই ডাক্তারবাবু বললেন আপনি এখন সুস্থ, স্বচ্ছন্দে বাড়ি চলে যেতে পারেন। তবে ওষুধ এখনো খেতে হয় জানিস,
ওটা নাকি খেয়েই যেতে হবে অনন্তকাল, বছরে 2-3 বার হসপিটালে গিয়ে চেক আপও করাতে হবে। টিটো পুট করে বলে উঠল, তোমার কি অসুখ করেছিল গো আঙ্কেল? সেরা অসুখ, আমার ব্রেনটাই বিগড়ে গিয়েছিল। কেন? মাথার সব স্ক্রু লুজ হয়ে গেছিল রে। ব্রেনে স্ক্রু থাকে নাকি? থাকে তো, ব্রেন তো একটা বাক্স, বক্স স্ক্রু দিয়ে টাইট করা থাকে। স্ক্রু টাইট থাকলে আমি ফিট, যেই ঢিলে হয়ে যাবে অমনি হা হা হাসবো, ভেউ ভেউ কাঁদবো, যাকে তাকে খামচে দেবো, রাস্তায় রাস্তায় বক বক করে বেড়াবো। ও মা, সে তো পাগলরা করে। আমি তো পাগল হয়েই গিয়েছিলাম। কেন? উফ টিটো, কৌশিক প্রায় ঝাঁপিয়ে পড়ল, কাল তোমার স্কুল নেই? হ্যাঁ আছে। তোমার হোমওয়ার্ক সব হয়েছে? অনলি 5টা সামস করতে হবে। সেগুলো না করে বসে বসে খেললে চলবে? ফিনিশ করো, ফিনিশ করো। আঙ্কেল অনেক দিন পর এসেছে, আমি এখন আঙ্কেলের সঙ্গে গল্প করব। বলেই কৌশিক ভারী গলায় ডাকলো সুকান্তকে, আয় আমরা ড্রয়িং হলে গিয়ে বসি। টিটো পলকে বেজার, গাল ফুলিয়ে স্কুল ব্যাগ খুলছে। সুকান্তর বিকার নেই, উঠে দাঁড়িয়ে হাত পা ছাড়াচ্ছে। টিটোর পিঠ চাপড়ে দিয়ে বলল, ডোন্ট লুজ ইউর হার্ট মার্শাল, আমরা আবার খেলবো। কৌশিক বলল, ঠিক আছে তুই এখন তো আয়। সুকান্তকে বার করে এনে কৌশিক হাঁপ ছেড়ে বাঁচল যেন। অসুখের কথাটা তুলে কি গোক্ষুরি না করে ফেলেছিল সে। তিথিরও বুদ্ধি বলিহারি, নিষেধ করা সত্ত্বেও কোন সাহসে যে ছেলেকে সুকান্তর কাছে ছেড়ে রাখল। সুকান্ত ড্রয়িং হলে বসেছে, পাঞ্জাবির বোতাম খুলে গেছে একটা, চিবুক নামিয়ে লাগাচ্ছে মন দিয়ে। পাখাগুলো চালিয়ে দিয়ে কৌশিক শোয়ার ঘরে এলো। দুপুর বিকেলে এসি চলেছিল, ঘর এখনো বেশ ঠান্ডা। এই ঘরেই এখন থাকতে পারলে আরাম হতো। থাকগে, সুকান্তকে বেডরুমে না আনাই ভালো। কি প্রতিক্রিয়া হয় ঠিক কি। ঘেমো বুশশার্টার গেঞ্জি খুলে লন্ড্রি বক্সের ওপর রাখল কৌশিক। খালি গায়ে বেরিয়ে এসে ডিভানে ছেড়ে দিয়েছে শরীর। একটা সিগারেট ধরিয়ে বলল, হ্যাঁ কি যেন বলছিলি? সুকান্ত অবাক চোখে তাকালো। কই কিছু বলিনি তো। ও হ্যাঁ, তারপর তোর বাড়ির খবর কি? আমার তো আর কোনো বাড়ি নেই। হোঁচট খেয়ে গেল কৌশিক, সামলে নিয়ে বলল, আহা কোথাও তো একটা থাকিস। তা থাকি, দাদা বৌদির সঙ্গে, তারা ভালোই আছে। প্রশান্তদার মেয়েটা কি যেন নাম ছিল? রুমকি, সামনের বার হায়ার সেকেন্ডারি দেবে। বলিস কি রে, এত বড় হয়ে গেল? কৌশিক সহজ হচ্ছিল, স্বচ্ছন্দ স্বরে বলল, ওকে সেই এইটুকু পুঁচকি দেখেছিলাম। দিন চলে যায়, আমারই তো কতগুলো বছর হারিয়ে গেল। সুকান্তর ঠোঁটে হাসি। তবে কি জানিস, আমরা ভাবি বটে সময় হারিয়ে গেছে, সময় কিন্তু হারায় না, বয়েই যায় কোথাও না কোথাও। আবার একখানা ঠোক্কর। কি বলতে চাইছে সুকান্ত? সে কিছু ভোলেনি নাকি অসুখ থেকে উঠে দার্শনিক বনে গেছে? কৌশিক তাড়াতাড়ি প্রসঙ্গ ঘোরাতে চাইল। টিভি চালিয়ে দেব, দেখবি? না রে, টিভির দিকে তাকিয়ে থাকলে মাথাটা কেমন ভারী হয়ে যায়। বইটই পড়িস, নেশাটা আছে? টানা বেশিক্ষণ পড়তে পারি না, ওই মাথা ভার হয়। গান শুনতে পারিস? কথার মাঝে কফি হাজির, সঙ্গে চানাচুরার নোনতা বিস্কুট। কাপ ডিশ টেবিলে নামিয়ে তিথি কৌশিককে বলল, তুমি এখন কিছু খাবে? কৌশিক সোজা হয়ে বসল, গৃহকর্তার সুরে বলল, সুকান্তকে কিছু খাইয়েছ? আলু পরোটা করেছিলাম, বাতাসি ময়দা টয়দা মেখে দিল। চমৎকার হয়েছিল, সুকান্ত আগ বাড়িয়ে বলে উঠল। তিথি কিন্তু আগে এত কিছু পারতই না। ধুর, আলুর পরোটা বানানো কি আর এমন, আমি এখনো ভালো রাঁধতে পারি না। আহা লজ্জা পাচ্ছ কেন? সুকান্ত হাসতে হাসতে কৌশিকের দিকে ফিরল। যাই বলিস, তিথি এখন বেশ গোছানো গিন্নি হয়েছে। কি সুন্দর সাজিয়েছে ঘরবাড়ি, সোফা, পর্দা, মেঝে, দেওয়ালের রং, বাহারি শোপিস, ইনডোর প্ল্যান্ট, দেখে চোখ জুড়িয়ে যায়। তুই এর সঙ্গে আমার বর্ধমানের কোয়ার্টারের তুলনা কর। অবশ্য ওখানে এতটা স্পেস ছিল না। ওহ, এ যে দেখছি সব রাস্তাই রোমে নিয়ে যায়। কৌশিক ঢোক গিলে বলল, ওসব কথা এখন থাক না। থাকবে বলছিস? থাক তাহলে। সুকান্ত ক্ষণকাল চুপ,
তারপরই মুখে সেই স্বর্গীয় হাসি। তোদের দেখে আমার খুব আনন্দ হচ্ছে রে। কাছের মানুষরা সুখে আছে দেখলে আজকাল কি যে ভালো লাগে। কৌশিক অসহিষ্ণুভাবে তিথির দিকে তাকালো। মাথা নামিয়ে নিয়েছে তিথি, নখ খুঁটছে, থমথমে মুখ। টিটোকে রাতে ঘুম পাড়ানো কোনো সমস্যা নয়। সন্ধে গড়িয়ে গেলেই তার সব জারিজুরি খতম। 9টা বাজতে না বাজতেই চোখ ছোট হতে থাকে। তখন তাকে কোনো মতে খাইয়ে দাইয়ে বিছানায় পেরে ফেলতে পারলেই ব্যাস, 2 মিনিটেই টিটোবাবু ঘুমের রাজ্যে। ছেলেকে আলগা দেখে নিয়ে তিথি নামলো খাট থেকে। এসি কি একটু বাড়িয়ে দেবে? থাক, গরম থেকে সবে ঠান্ডা এলো টিটো, খানিক শুয়ে যাক। ভাবতে গিয়ে খানিকের জন্য তিথির মনে হলো ও ঘরে একটা এসি থাকা বোধহয় উচিত ছিল। দুপুরের কথা আলাদা, তখন তিথি একা ছিল, অসুবিধেও ছিল নানান রকম। কিন্তু এখন কৌশিক টিটোকে নিয়ে সে আরামে নিদ্রা যাবে, আর সুকান্ত গরমে ও ঘরে। কেমন বাধো বাধো লাগছে যেন। বেচারা দুপুরেও তো ভালো করে ঘুমোতে পারেনি। সুকান্তকে টিটো কৌশিকের সঙ্গে শুতে বলে সে নিজে চলে যাবে পাশের ঘরে। পরিকল্পনা মাথায় নাড়াচাড়া করতে করতে ঘরের বাইরে এসে সন্তর্পণে দরজা টানল তিথি। ড্রয়িং হল ফাঁকা। কোণের ঘরটা থেকে কৌশিকের গলা ভেসে আসছে, এখানটাই তো দিব্যি ছিল। সুকান্তকে নিজের কাজের ঘরে নিয়ে গেল কেন কৌশিক? দরজায় গিয়েই তিথির চক্ষু স্থির। হুইস্কির বোতল বেরিয়ে গেছে, সঙ্গে একটা নয় 2টো গ্লাস। কৌশিক পান করতে ভালোই বাসে, তবে খায় না নিয়মিত। গরমে তো খুবই কম। আজ হঠাৎ বসার কি দরকার ছিল? টেনশন কাটাতে? সুকান্তর আগমনে কৌশিক কি খুব বেশি বিচলিত হয়ে পড়ল? সন্ধ্যাবেলায় কৌশিক তো রীতিমতো আড়ষ্ট ছিল, অবশ্য প্রথমটায়। খুবই স্বাভাবিক। বউয়ের প্রাক্তন স্বামী হাজির হলে কোন পুরুষই বা ক্যাজুয়াল থাকতে পারে? তার উপর সুকান্ত হঠাৎ হঠাৎ এমন একটা মন্তব্য করে বসছে। ধীরে ধীরে কৌশিক এখন স্বাভাবিক অনেকটা। পুরনো সহপাঠীদের নিয়ে গল্প শুরু হলো। কে কোথায় কতটা প্রতিষ্ঠিত এখন সুকান্তকে তার সমাচার শোনাচ্ছিল। হাসি তামাশাও তো চলছিল একটু আধটু। তারপরও আবার এসব কেন? তিথি অসন্তুষ্ট স্বরে বলল, কি ব্যাপার, গ্লাস বোতল নিয়ে বসলে যে বড়? ভাবছিলাম তোমাদের খেতে দিয়ে দেব। তারা কিসের, সবে তো 9:30। কৌশিককে সপ্রতিভ দেখালো। সুকান্তর সঙ্গে কতদিন পর দেখা, দিনটাকে একটু সেলিব্রেট করব না? সুকান্ত সুস্থ হয়ে গেছে, এটাও কি কম খুশির কথা? যত সব ফালতু অজুহাত, তুমি তো খালি খাওয়ার বাহানা খোঁজো। আমি আজ সুকান্তর স্বাস্থ্য পান করব বলেই কৌশিক চোখ টিপছে সুকান্তকে। দুজনেই খাবো, সুকান্তও একটু রঙিন হোক। আমি আমি তো মদ খাই না। এই, কায়দা মারিস না। তুই আগে বহুবার খেয়েছিস, স্মরণ করে দেখ। তোর বর্ধমানের কোয়ার্টারে আমি বোতল নিয়ে গেছি। সে তো মাঝে মধ্যে, আমার তো অভ্যেস নেই। আমিও তো মাঝে মধ্যেই খাই, এরকম কোনো অকেশন টকেশনে। সুকান্ত কাঁচু মাচু মুখে তিথিকে দেখল। খাবো তিথি, যদি কিছু হয়, বমি টমি। তিথি কড়া গলায় বলল, তুমি একদম খাবে না। কৌশিক, তুমি কেন ওকে জোর করছো? যদি দুম করে অসুস্থ হয়ে পড়ে? কৌশিক 2-4 সেকেন্ড চুপ, গম্ভীর হয়ে গেছে। বোতলের ছিপি খুলতে খুলতে বলল, বেশ, তবে আমি একাই চালাই। ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে দাও তো। তিথি ড্রয়িং হলে এসে ফ্রিজ খুলছে, পিছনে কৌশিক। চাপা স্বরে হিস হিস করে উঠল, তুমি কি বলো তো, মাথায় কি একেবারে গোবর পোড়া? কেন? দারুণ একটা প্ল্যান কষলাম, গুবলেট করে দিলে। প্ল্যান কিসের? জানতে হবে না ব্যাটা কি মতলবে এসেছে? যতই চেপে চুপে রাখুক, 2 পেগ পেটে পড়লেই ঠিক উগড়ে দিত। ও তো বলছে ও এমনি এসেছে, জাস্ট আমাদের দেখতে। বলল আর তুমি বিশ্বাস করে নিলে? এই দুর্দান্ত গরমে, ঝাঁঝা বৈশাখে কলকাতা থেকে এতটা রাস্তা ঠেঙিয়ে কেউ তার পালিয়ে যাওয়া বউ আর তার এখনকার বরকে এমনি দেখতে এসেছে? ব্যাপারটা এতই সরল? আর কি হতে পারে? সেটা জানার জন্যই তো একটু গেলাতে চাইছিলাম। গজগজ করতে করতে তিথির হাত থেকে জলের বোতল কেড়ে নিল কৌশিক। হন হন করে চলে গেল। একটুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে তিথিও এসেছে কৌশিকদের ঘরে। ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। কৌশিকের যা টেম্পার, কোনো অশান্তি না ঘটিয়ে বসে।
সংশয় তো তিথির মনেও আছে। একটা শুঁয়ো পোকা যেন বুকে বাইছে সর্বক্ষণ। যদি সুকান্ত মনে মনে কিছু এঁটেও থাকে, খুঁচিয়ে সেটা বার করা প্রয়োজন কি? সামলে সুমলে একটা দুটো দিন কাটিয়ে দিলেই তো হয়। বাড়ির তৃতীয় ওই ঘরটা কৌশিকের ছোটখাটো অফিস। আছে ফাইলপত্র, কম্পিউটার, আছে রিভলভিং চেয়ার, লম্বা একটা সোফা, বেঁটে টেবিল আর একখানা আরাম কেদারা। দেওয়ালে ঝুলছে দুর্গাপুরের মানচিত্র। বেশ কিছু সাইট প্ল্যান গোল করে পাকিয়ে দাঁড় করানো আছে ঘরের একপাশে। খুব বেশি আসবাব নেই, তবু ঘরটাকে কেমন জবরজং লাগে। কৌশিক আর সুকান্ত পাশাপাশি বসেছে সোফায়। তিথি একটা টুল টেনে উল্টো দিকে বসল। সরু চোখে দেখছিল গ্লাসে কতটা পানীয় ঢালে কৌশিক। হুইস্কিতে জল মিশিয়ে কৌশিক গ্লাস উঁচু করল। চিয়ার্স! সুকান্ত সুস্থ থাকুক। সুকান্তর চোখ ঘুরছিল ঘরময়, যেমন এ বাড়িতে আশাস্তব ঘুরছে সর্বক্ষণ। কৌশিকের উল্লাসধ্বনি শুনে বোকা বোকা মুখে হাসল। সম্ভ্রমের সুরে বলল, তুই এখন দুর্গাপুরের লর্ড, তাই না কৌশিক? গ্লাসে বড়সড় চুমুক দিল কৌশিক। গম্ভীর মুখে বলল, আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? হ্যাঁ রে, খুব কাজ করছিস তুই এখন। তিথি বলছিল তুই নাকি এখন অনেকগুলো প্লান্টের এনলিস্টেড সিভিল কন্ট্রাক্টর। তো বছরে তোর টার্নওভার 25 লাখ 30 লাখ? তার বেশি হবে, 1,50,000 মতন। এত? তার মানে টার্নওভারের 15 থেকে 10% যদি তোর প্রফিট হয়, তাহলে দাঁড়ায় 8-10 লাখ টাকা। তা দাঁড়ায় মাসে মাসে ইনকাম প্রায় 70-75 হাজার। হিসেবটা কি অত সোজা রে? কৌশিক আবার একটা চমক দিল। সাদা চোখে দেখলে ওরকম মনে হয় বটে, পকেটে অত থোড়াই আসে, সব ইনকাম ট্যাক্সে খেয়ে যায়। বহু সময় মাসের পর মাস বিল পড়ে থাকে, সেও তো টাকা খাওয়া। এছাড়া কাটমানি আছে। তুই ঘুষ দিস? স্বর্গ থেকে খসে পড়লি নাকি? জানিস না মালকড়ি না ছড়ালে অর্ডার মেলে না? তোদের অফিসেও তো এর ভালোই চলছিল। সুকান্ত মাথা নাড়ল। তবু বাচ্চার দিয়েও নিশ্চয়ই ভালোই থাকে। গ্লাসের দ্বিতীয় দফা হুইস্কি ঢালছিল কৌশিক। থমকেছে। চোখ কুঁচকে সুকান্তকে একটু দেখে নিয়ে বলল, তোর এত জেনে কি হবে? লক্ষণ ভালো নয়। কৌশিক তেতে উঠছে। তিথি তাড়াতাড়ি নাক গলালো। আহা, ও কিছু ভেবেচিন্তে বলেছে নাকি? জাস্ট জিজ্ঞেস করেছে। না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কৌশিক টেরিয়ে তাকালো। তোর মতলবখানা কি বলতো? প্রশ্নের ঝাঁজ সুকান্ত যেন গায়েই মাখল না। শান্ত স্বরে বলল, আমি একটা কথা ভাবছিলাম। কি? জানিস তো, আমার চাকরিটা গেছে। কোনোদিন আর চাকরি পাবো বলে মনেও হয় না। তাই বলছিলাম, তুই যদি আমাকে নিয়ে নিস অ্যাজ তোর হেল্পিং হ্যান্ড। সাইটে গিয়ে লেবার খাটাতে হয়তো পারবো না, টানা বেশিক্ষণ রোদে থাকতে পারি না। তবে এছাড়াও তো তোর নানান কাজ থাকে। ড্রয়িং করতে পারি, এস্টিমেট বানাতে পারি। তুই পরিচয় করিয়ে দিলে বিল কালেকশনের জন্য ছোটাছুটিও করতে পারি। বেশি মাইনেও দিতে হবে না। একা মানুষ আমি, হাত খরচটা পেলেই হয়ে যায়। কৌশিকের চোখ বড় বড় হয়ে গেল। তুই আমার আন্ডারে কাজ করবি? অসুবিধে কোথায়? আঁকা জোকা এস্টিমেশনের কাজ পারবো না আমি? আমি কিন্তু তোর চেয়ে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম কৌশিক। সুকান্ত চোখ ঘুরে তিথিতে স্থির হলো। জানো তো, কৌশিক ইঞ্জিনিয়ারিংটা পাশই করেছিল আমার নোট নিয়ে। ও তো ক্লাস করতোই না, সারাদিন ঘুরে বেড়াচ্ছে। কেমিক্যালের অপর্ণার সঙ্গে ওর তো তখন খুব ভাব। দুজনে মিলে বোটানিক্সে গিয়ে বসে আছে, কখনো সিনেমায় যাচ্ছে, ফিরে আমাদের কাছে ডিটেলে গল্প করত। তারপর তো ওদের কাট অফ হয়ে গেল। তিথি স্তম্ভিত। অপর্ণার গল্প তো কখনো করেনি কৌশিক। চিরকাল সে কৌশিকের মুখে শুনে আসছে তিথি তার জীবনে প্রথম এবং একমাত্র নারী। আশ্চর্য, সুকান্তও বলেনি আগে। কৌশিক কেন, কারুর কথাই সুকান্ত বলেনি কখনো। অবশ্য স্বভাবটাই তার ছিল অন্তর্মুখীন, বেশি চুপচাপ। ঠাট্টা, ইয়ার্কি, সরস গল্প, হ্যাহি করার ধাতই ছিল না তার। কিংবা এমনও হতে পারে কৌশিকের প্রণয় কাহিনী জানিয়ে তিথির সামনে কৌশিককে অস্বস্তিতে পড়তে দেয়নি, এবং সেটাই সুকান্তর পক্ষে স্বাভাবিক। কৌশিককে দেখছিল তিথি।
তার চোখে চোখ পড়তেই কৌশিক দৃষ্টি সরিয়ে নিয়েছে। বিরক্ত মুখে বলল, মাল খাচ্ছি আমি আর মাতাল হলি তুই? কি আলফাল বকতে শুরু করলি? হ্যাঁ, ভুল বলিনি তো কিছু। সুকান্ত দমল না, সরাসরি বলল, তোর আর অপর্ণার যে প্রেম ছিল এ তো বিই কলেজে সবাই জানতো। সেই যে একবার দল বেঁধে পিকনিক করতে গেলাম দীঘায়, সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল 4টে ডিপার্টমেন্টের ছেলে মেয়ে ছিল। আমার দিব্যি মনে আছে তুই আর অপর্ণা একসঙ্গে সমুদ্রে নেমে। তুই থামবি? রাগ করছিস কেন কৌশিক? তুই তো সেবার আমায় জোর করে নিয়ে গেলি, বলেছিলি বই পড়তে পড়তে আমি নাকি উই পোকায় পরিণত হচ্ছি। ছিলি উই পোকা, হয়েছিস ঘুরঘুরে পোকা। তোর ব্রেনের পাকাপাকি 12টা বেজেছে, চুপ করে বস। না রে, আমি এখন পুরো সুস্থ, অনেক কথা এখন মনে করতে পারি। স্কুল লাইফ, কলেজ লাইফ, এভরিথিং। ফাইনাল পরীক্ষায় তোর সিট পড়েছিল আমার ঠিক পিছনে। স্ট্রাকচারালের পেপারটায় তোর একদম প্রিপারেশন ছিল না। তুই আমায় খাতা বেঁকিয়ে ধরতে বললি, তারপর আমার থেকে টুকে। সুকান্ত ফিক ফিক হাসছে। জানো তিথি, কৌশিকের চোখ দারুণ শার্প ছিল। আমার মনে হতো লেখা নয়, পেনের মুভমেন্ট দেখেই ও কপি করে ফেলছে। থাক না ওসব। তিথিরও আর সহ্য হচ্ছিল না। শরীরটা যেন অস্থির অস্থির লাগছে। এতদিনের চেনা মানুষকে হঠাৎ অনাবৃত দেখে যেন ধাঁধিয়ে যায় মস্তিষ্ক। মিনতির সুরে বলল, পাস্ট ইজ পাস্ট। পুরনো কথা শুনে এখন আর কি লাভ? তুমিও কি বিরক্ত হলে তিথি? বেশ, আর কিছু বলবো না তাহলে। কৌশিকের গ্লাস শেষ, আবার বলল। মুখে ঠেকাচ্ছে না গ্লাস, চোয়াল শক্ত করে ভাবছে কি যেন। আর চোখে তিথিকে দেখল একবার, সুকান্তকেও। তিথিও চুপ। হঠাৎই একটা চাপা গুমট যেন ছেয়ে গেছে ঘরে। অ্যালকোহলের গন্ধে গুমট যেন আরো ঝাঁঝালো। খোলা জানলা দিয়ে বাতাস আসছে অল্প অল্প। পাখার হাওয়ায় মিশে হারিয়ে যাচ্ছে বাতাসটুকু। বিচ্ছিরি শব্দ করে একটা মোটর বাইক গেল রাস্তা দিয়ে। আওয়াজটা মিলিয়ে গেল, তবু তার রেশ একটা যেন রয়েই গেছে। বেশ খানিকক্ষণ পর সুকান্তই নীরবতা ভেঙেছে। হঠাৎ বলে উঠল, আমরা যেন কি বলছিলাম? কিচ্ছু না। কৌশিক গম্ভীর, কিচ্ছু না। আমার মনে পড়েছে, কৌশিককে একটা কাজ দিতে বলছিলাম। না না, কাজ ফাজ নেই। কেন আপত্তি করছিস কৌশিক? টাকা তো বেশি চাইছি না। এই বাড়িতেই নয় পড়ে থাকবো, দুবেলা দুমুটো খাবো, সঙ্গে সামান্য পকেট মানি। এখানে? তিথি প্রায় আঁতকে উঠল। এখানে কি করে থাকবে? তোমাদের তো জায়গার অভাব নেই। তুমিই তো বলছিলে এবছরই কৌশিক দোতলা তুলে ফেলবে। এত বড় বাড়িতে আমায় একটা ঘর দেওয়া যাবে না? কি আবল তাবল বকছো, তা হয় নাকি? কেন হয় না তিথি? তুমি তো এখনো আমার বউ, আমি তো এখানে থাকতেই পারি। কৌশিক গিলছিল হুইস্কি, জোর বিষম খেয়েছে, কাশতে শুরু করলো। কাশছে কাশছে, কাশতে কাশতে গলা চিড়ে যাওয়ার জোগাড়। রোদে পোড়া তামাটে মুখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। সুকান্ত ভারী ব্যস্ত হয়ে পড়ল, চাপড় মারছে কৌশিকের পিঠে। বলল, জল খা, জল খা। কৌশিক ঠেলে সরিয়ে দিল তাকে, একটু একটু করে সামলালো ধাক্কাটাকে। আচমকাই ক্রুদ্ধস্বরে বলে উঠেছে, তুই তাহলে এই ধান্দায় এসেছিস এখানে? না তো, এসে মনে হচ্ছে। টুপি দিস না, তুই পাগল নোস, বহুত শেয়ানা। ভেবেছিস ডিভোর্স হয়নি, এই জুজু দেখিয়ে আমায় তুই ব্ল্যাকমেল করবি? আমারই ঘাড়ে বসে আমারই দাড়ি ওপড়াবি? আমি তো ওসব কথা ভাবিনি। দাদার সংসারে বোঝা হয়ে আছি। এখানে এসে দেখলাম তোদের অবস্থা বেশ সচ্ছল, তাই ভাবলাম এখানেই তো থাকা যায়। চালাকি করিস না, চালাকি করিস না। কৌশিক উঠে দাঁড়িয়েছে সহসা, তর্জনী নাচিয়ে বলল, কৌশিক বসু মজুমদারকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তুই যা, যেখানে খুশি গিয়ে যা খুশি জানা। দিস শর্মা কেয়ারস এ ফিগ। তোর মতো একটা ম্যাদা মারার কাছ থেকে তিথি পালিয়ে এসেছে, বেশ করেছে। অফিসিয়াল নিয়ম না মেনে উই লিভ অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বেশ করি। পাগল হয়ে গিয়েছিলি বলে আজ তোকে প্রচুর খাতির যত্ন করা হয়েছে। এসে পড়েছিস বলে মুখের ওপর দরজা বন্ধও করা হয়নি। কাল সকালেই মানে মানে কেটে পড়। আমায় তাড়িয়ে দিচ্ছিস কৌশিক? সুকান্ত রীতিমতো আহত। তুই কতদিন আমার বর্ধমানের কোয়ার্টারে থেকেছিস
কখনো তোকে চলে যেতে বলিনি। উফ, হেল উইথ ইওর বর্ধমান। দু কান চেপে চেঁচিয়ে উঠল কৌশিক। বন্ধ কর তোর নাটক। এরকম করছিস কেন কৌশিক? তোর কি মাথা খারাপ হয়ে গেল? কৌশিক চোয়ালে চোয়াল ঘষল, নাকের পাটা ফুলছে, মুঠো করে ঝাঁকাচ্ছে দু হাত, বিড়বিড় করে বলল, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তিথি প্রমাদ গুনল। রাগলে কৌশিকের জ্ঞান থাকে না। এবারেই তো পুজোর চাঁদা চাইতে এসে একটা ছেলে চোয়ারে ভঙ্গিতে কথা বলেছিল, সঙ্গে সঙ্গে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তার টুটি টিপে ধরেছিল কৌশিক। এখন যা খেপেছে, হাত ফাত না চালিয়ে দেয়। কৌশিককে শান্ত করার চেষ্টা করল তিথি। হালকা ধমকের সুরে বলল, কেন যে তুমি মদ ফদ গেলো? গ্লাস রাখো, রাখো বলছি, খাবে চলো। তোমরা যাও, ওকে আমার সামনে থেকে সরাও আগে। তিথি সুকান্তকে ডাকল, এসো, তুমি রোগা ভোগা মানুষ, আগে খেয়ে নেবে চলো। সুকান্ত বিনা প্রতিবাদে উঠল, এক পা করে এগোয় আর তাকায় ঘুরে ঘুরে। ডাইনিং টেবিলের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। কৌশিক খাবে না? খাবে। তিথি স্বর প্রাণপণ মোলায়েম করল। তুমি বসো তো, খাবার গরম করে সার্ভ করে দিচ্ছি। দাও তবে। তোমার এখন কোনো ওষুধ আছে? ঘুমের ওষুধ। খেয়ে নাও তাহলে, দেরি করছো কেন? সুবোধ বালকের মতো ঘরে গিয়ে ওষুধ নিয়ে এলো সুকান্ত। একটি কথাও না বলে শেষ করল নৈশাহার। হাত মুখ ধুয়ে ফের গেছে টিটোর ঘরে। তিথিও এলো, চাদর ঝাড়ল, বালিশ পাতল, জানলার পাল্লাগুলো পুরো খুলে সরিয়ে দিল পর্দা। বলল, আর কি, এবার শুয়ে পড়ো। সুকান্ত শুলো না, বসেই আছে। তিথি জিজ্ঞেস করল, কি হলো, মশার ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, মসকিউটো রিপেলেন্ট জ্বালা আছে। সুকান্ত যেন শুনতেই পেল না। চিন্তিত মুখে বলল, কৌশিককে দেখে আমার কিন্তু খুব নার্ভাস লাগছিল তিথি। অত রাগ ভালো নয়। রেগেছে তো রেগেছে, তোমার কি? তোমায় ওই নিয়ে ভাবতে হবে না। অবশ্যই হবে, কৌশিক আমার বন্ধু। তুমি জানো না তিথি, রাগ থেকে কি সর্বনাশটাই না হয়। তুমি যখন আমায় কিছু না বলে শুধু 2 লাইন চিঠি লিখে চলে গেলে, আমারও প্রচণ্ড রাগ হয়েছিল। কৌশিকের মতো দাঁত কিরমির করতাম, হাত পা ছুঁড়তাম, অনবরত বলতাম, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল, খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেল। ওই রাগ আক্রোশ থেকেই না আমার অসুখের সূত্রপাত। রাগ বাড়লেই মাথায় সাংঘাতিক যন্ত্রণা হতো। মনের ভিতর কি যে সব চিন্তা ঘুরপাক খেত তখন। কেন এমন ঘটল? আমি কি দোষ করেছি? কখনো কি খারাপ ব্যবহার করেছি বউয়ের সঙ্গে? অত্যাচার করেছি? বউকে কি আমি একটুও ভালোবাসিনি? কি সে পেল না আমার কাছ থেকে? সবচেয়ে বড় কথা, আমাকে যখন পছন্দই নয়, আমাকে সে মুখে বলল না কেন? ওভাবে লুকিয়ে লুকিয়ে চলে যাওয়ার মানে কি? প্রশ্নগুলোই পেঁচাতে 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 মস্তিষ্কে কেমন জট পড়ে গেল। এতটুকু উত্তেজিত নয়, কি নিরাবেগ স্বরে বলে চলেছে সুকান্ত, যেন তার সামনে এখন সেই তিথি নয়, দাঁড়িয়ে অন্য এক তিথি। যেন নিজেও সে নয় সেই সুকান্ত, যেন অন্য একজোড়া সুকান্ত তিথির কাহিনী শোনাচ্ছে সে। তিথির গায়ে কাঁটা দিচ্ছিল, হাঁটুর জোর যেন কমে আসছে সহসা। এই গরমেও একটা কনকনে বাতাস যেন কাঁপিয়ে দিল হাড় পাঁজরা। মাথা দুলে উঠল, কাঁপা কাঁপা গলায় তিথি বলল, তুমি ঘুমিয়ে পড়ো সুকান্ত, প্লিজ। বাসন কোসন সিঙ্কে নামিয়ে রান্নাঘরটা একটু মোছামুছি করল তিথি। অভ্যেস, বাতাসি নোংরা করে রাখবেই, রাতে তাকে ভালো করে সাফা করতে হবে, এ তো নিত্যদিনের কাজ। কৌটো টৌটো সস্তানে ঢুকিয়ে ঘরকানায় একবার চোখ বুলিয়ে নিয়ে তবে তিথির শান্তি। শোয়ার ঘরে না গিয়ে তিথি ড্রয়িং হলে এসে বসল। টিভির রিমোট তুলে নিয়েছে হাতে, চ্যানেল সার্ভ করছে। দুপুর থেকে ঝড় চলছে মনের ওপর। হালকা প্রোগ্রাম দেখে যদি খানিকটা কমে। হঠাৎই আঙুল থমকে গেল। কৌশিক কোথায়? শুয়ে পড়ল নাকি? খাওয়া সেরে বারান্দায় গিয়ে বসেছিল, এখনো কি সেখানেই? বাইরের দরজা বন্ধ। কৌশিক শুয়েই পড়েছে তাহলে। সুকান্ত ঘুমিয়ে পড়ার পর আস্তে আস্তে ঠান্ডা হয়েছিল কৌশিক, তবে ডাইনিং টেবিলে কথা বলেনি খুব একটা। সুকান্ত তাকেও যে বেশ ঝাঁকুনি দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই।
আচমকা নিজের পুরনো মুখ দেখার জন্য কারই বা মন তৈরি থাকে। সদ্য হুইস্কি পেটে পড়ার দরুন প্রতিক্রিয়াটা তত মারাত্মক হয়নি। একটু বুঝিবা শিথিল হয়ে গেছে স্নায়ু। এখন কৌশিকেরও ঘুমিয়ে পড়াই ভালো। তিথি আলগোছে রিমোটটা রেখে দিল। টিভি, পাখা, আলো সুইচ নিভিয়ে ঘরে যেতে গিয়েও থমকেছে। টিটোর ঘরে কেমন খসখস আওয়াজ হচ্ছে না? সুকান্ত কি জেগে গেল? গরমে নাকি ওষুধ খেয়েও বারবার ঘুম ভাঙে? সুকান্তর ঘুম আগেও খুব গাঢ় ছিল না। সামান্যতম শব্দে চোখ খুলে যেত। নিঃশব্দে বাথরুমে গিয়েও তিথি ফিরে দেখত সুকান্ত ঠিক উঠে পড়েছে। একটু আনমনাভাবেই টিটোর ঘরের দরজায় এলো তিথি, সঙ্গে সঙ্গে চিত্তার্পিত। রাতবাতির আলোতেও স্পষ্ট দেখা যায় কৌশিক সুকান্তর ব্যাগ ঘাঁটছে। বিস্মিত স্বরে তিথি বলল, কি করছো? চমকে তাকিয়েছে কৌশিক। 2-1 মুহূর্ত, তারপর হঠাৎই এসে তিথিকে হাত ধরে টেনে সোজা নিজেদের ঘরে। দরজা আটকে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, যাক, কিছু নেই। কি নেই? তিথি আরো অবাক। পাগলটা ব্যাগে ছুরি ছোড়া কিছু এনেছে কিনা দেখে নিলাম। ওসব কেন আনতে যাবে? কিচ্ছু বিশ্বাস নেই। যদি রিভেঞ্জ নেওয়ার প্ল্যান এঁটে থাকে? আশ্চর্য, দেখছো এখনো পুরোপুরি সারেনি সাদামাটা ভালো মানুষ। ওটা ক্যামোফ্লেজ, পুষে রাখার, রাগ লুকিয়ে রাখার কৌশল। তোমার তাই মনে হলো বুঝি? ডেফিনেটলি। পুরনো ঘটনা তরতর মনে আছে, গড় গড় আউড়ে যাচ্ছে, দিব্যি ক্যাটক্যাট শুনিয়ে দিচ্ছে। তারপরও আমাদের ওপর কোনো রাগ নেই হয় কখনো? ওকে নিয়ে তুমি দেখছি একটু বেশি উত্তেজিত হয়ে গেছো। অত ও করছো কেন? নাম ধরতে এখনো এত অসুবিধে? কৌশিক খিঁচিয়ে উঠল। ভাল লাগে না, নেশাটা একেবারে চটকে দিল। তিথি ভুরু জড়ো করে একটুক্ষণ দেখল কৌশিককে। নীলচে রাতবাতির অস্বচ্ছ দুতিতে একটু যেন আবছা দেখায় কৌশিকের মুখ, চেনা হয়েও অচেনা অচেনা। ভার বুকে খাটের বাজুতে শাড়ি খুলে রেখে নাইটি পরে নিল তিথি। বিছানায় এলো টিটোর পাশে। টিটোর শোয়া অত্যন্ত খারাপ। সারা রাত বিছানায় চরকি খায় আর লাথি ছোড়ে। এখনো অনেকটা ঘুরে গেছে। ঠেলে ঠেলে সোজা করল তাকে। মাথা তুলে দিল বালিশে, তারপর চোখ বুজেছে। একটু পরে নাকে তামাকের কটু গন্ধ। এসি চলার সময় বদ্ধ করে সিগারেট খেলে তিথির কষ্ট হয়, কৌশিক ভালো মতোই জানে। তবু ধরিয়েও ফেলে 1-8 দিন। টের পাওয়া মাত্র ধমকে ওঠে তিথি। অমনি হা হা হেসে কৌশিক বড় বড় টান মারে কয়েকটা, নিভিয়ে দেয়। যেন একটা খেলা, তিথিকে তাতানো। আজ তিথি খেলাটায় গেল না। ঘুরে তাকিয়ে গুমগুমে গলায় বলল, তুমি আমায় একটা প্রশ্নের জবাব দেবে? কি প্রশ্ন? ও কি কি মিথ্যে বলল? ইচ্ছে করেই সর্বনামটা ব্যবহার করল তিথি। সত্যি মিথ্যেগুলো আমার জানা দরকার। সত্যি মিথ্যে আবার কি? সব মিথ্যে, ডাহা মিথ্যে। কৌশিকের গলা ঈষৎ চড়েছে। এভরিথিং ইজ ফ্যাব্রিকেটেড। তোমায় কিছু মন গড়া গপ্প শুনিয়ে মজা পেল, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ তাই। তাহলে বলছো অপর্ণা বলে কেউ ছিল না? অফকোর্স না, অ্যাটলিস্ট তেমনভাবে কেউ ছিল না। অর্থাৎ অন্য কোনোভাবে ছিল। কথার প্যাঁচ কষো না তো। কৌশিক চেপে চেপে সিগারেট নেবালো। হ্যাঁ, অপর্ণা নামে একজন পড়তো আমাদের কলেজে, কেমিক্যালে। আমাদের ইয়ারেই পাশ করেছে। জাস্ট ফ্রেন্ডশিপ মতো ছিল, যেমন ব্যাচমেটদের সঙ্গে থাকে। ব্যাস ওইটুকুই, তার বেশি কিছু না। ধপ করে জ্বলে উঠল কৌশিক। তুমি আমায় বিশ্বাস করছো না? রেগে যাচ্ছ কেন? রাখবই তো, আলবাত রাখবো। একটা সিলি ব্যাপার নিয়ে এত বছর পর তুমি আমায় সন্দেহ করবে? তেমন কিছু ঘটে থাকলে আগে তোমায় বলতাম না? হয়তো তেমন কিছু ঘটেছিল বলেই বলনি, পাছে বন্ধুর বউটা ফসকে যায়। শেষ বাক্যটা কেন যে বেরিয়ে এলো তিথির মুখ থেকে। কবে কোন কালে কৌশিকের সঙ্গে কার ভাব হয়েছিল তাতে তিথির এখন আর কিই বা আসে যায়। গোপন করলেই বা কি, না করলেই বা কি। 10 বছর ধরে কৌশিককে নিকটতম অবস্থান থেকে দেখছে সে। সংসার, পরিবার, বউ, বাচ্চাতে কৌশিক কতটা সম্পৃক্ত তাও সে ভালো মতোই জানে। সুতরাং অতীতের অপর্ণা টপর্ণারা এখন নেহাতি অপ্রাসঙ্গিক। হ্যাঁ,
হঠাৎ শুনে হয়তো একটু কাঁটা বিঁধতে পারে, তার বেশি আর কি। 2-4টে তির্যক মন্তব্যের পর প্রসঙ্গটা তো হারিয়ে যাওয়ারই কথা, কিংবা ভবিষ্যতে ঠাট্টা তামাশা হয়ে ঘুরে আসবে মাঝে মাঝে। কিন্তু শেষ বাক্যটি সে উচ্চারণ করল কি করে? কথাটি কি তবে মনের মধ্যে কোথাও ঘাপটি মেরেছিল, চোরা অপরাধবোধ হয়ে? কৌশিক চুপ করে রইল একটুক্ষণ, তারপর গড়গড়ে গলায় বলল, ফসকে যাওয়ার ভয় কি আমার একারই ছিল? তিথি তবু থামল না, গলায় ব্যঙ্গ ঝরে পড়েছে। না না, আমিও তো ছিপ ফেলে বসেছিলাম। বরের বন্ধুর হাত ধরে পালানোর জন্য আমিই তো ছটফট করছিলাম। করছিলেই তো, রাত দিন কাঁদুনি গাইতে, আর পারছি না আর পারছি না, তাপ নেই প্রাণ নেই এমন একটা লোকের ঘরে আমি আর কতদিন কাটাবো? বাজে কথা। তিথি ঝট করে উঠে বসল। তুমি এসে না উস্কালে আমি ঠিক সুকান্তর ঘর করতাম, এমন কিছু খারাপও থাকতাম না। বাড়ি গাড়ি টিটোর মতো ছেলে সবই পেতাম। মনে রেখো, তোমার সঙ্গে যখন চলে এসেছিলাম তখন তুমি ছিলে প্রায় জিরো, বরং তখন সুকান্তর ছাতায় অনেক বেশি সিকিউরিটি। আমি যে ঝুঁকিটা নিয়েছিলাম তার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত। ঝুঁকি আমি নিইনি? নিজে তো দুর্গাপুরে এসে দিব্যি ঘরকন্যা শুরু করে দিলে। তোমায় দুর্গাপুরে কেউ চিনত না, তোমার কিছু এসেও যায়নি, কিন্তু এখানকার এভরি অল্টারনেট ম্যান আমার পরিচিত। তাদের কাছে যে কোনো সময় জানাজানির ভয় ছিল, মান সম্মানের চিন্তা ছিল, সেটা বুঝি ঝুঁকি নয়? প্লাস গোটা আত্মীয় মহলে মাথা হেঁট হয়ে গিয়েছিল আমার। মা বাবা কে না ভেঙে পড়েছিল সেই সময়। তোমার মাথা হেঁট হয়েছিল? তোমার আত্মীয় স্বজন আঘাত পেয়েছিল? বলতে লজ্জা করছে না? 2 মাস পর থেকেই তো আবার বাড়িতে যাতায়াত শুরু করে দিলে, আবার তো সব গলায় গলায়। কোথাও আর কোনো সমস্যা নেই, শুধু হীরের টুকরো ছেলের ঘাড় মটকানো রক্তচোষা মেয়ে ছেলেটাকে সঙ্গে না নিয়ে গেলেই হলো। এতে যে আমার সম্মানহানি হয় সে বোধ তোমার ছিল? এখনো আছে? তিথির গলা ধরে এলো। আমি কত কি হারিয়েছি ভেবে দেখেছ কোনোদিন? না রইল বাপের বাড়ি, না রইল শ্বশুর বাড়ি। মনের কষ্টে মা তো মরেই গেল, বাবা তো এখনো ক্ষমা করতে পারেনি, আমি টের পাই। বাপের বাড়িতে চোরের মতো যাওয়া আসা করি এখনো। আর তোমাদের বাড়িতে তো পা রাখতে হাঁটু কাঁপে। এই কে একটা কি কমেন্ট করে, এই কে একটা পুটুস করে ছুঁচ ফোটায়। তোমাদের বাড়ি গেলে টিটোকে সব সময় আগলে আগলে রাখতে হয় আমাকে। বেচারাকে কে কি বলে বসে তার ঠিক কি? তোমাদের বাড়িতে আমার বুঝি খুব সম্মান আছে? যথেষ্ট আছে। তাদের মেয়েকে বরের ঘর থেকে ভাগানোর পর যতটা খাতির পাওয়া উচিত ছিল তার চেয়ে বেশিই তুমি পাও। তবে এখনো জামাই ষষ্ঠীতে কেন তারা তোমাকে কোলে করে নিয়ে যায় না এই ভেবে তুমি যদি হাত পা ছড়িয়ে কাঁদতে বসো তাহলে কিছু করার নেই। থাক, অত আদর আমার সইবেও না। কৌশিক ফোঁস করে একটা শ্বাস ফেলল। আমারই ভুল হয়ে গেছে। তোমার সুকান্তর ঘর ছেড়ে আসার বায়নাটা প্রশ্রয় দেওয়া আমার উচিত হয়নি। হয়নি তো। সুকান্ত তোমার চেয়ে কিসে ইনফিরিয়ার ছিল? লেখাপড়া, জ্ঞান বুদ্ধি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, চাকরি বাকরি, ইন এভরি রেসপেক্ট সুকান্ত তো ছিল বেটার চয়েস। বুদ্ধিভ্রংশ না হলে আমি তোমার ফাঁদে পা দিই? ফাঁদ? আমি ফাঁদ পেতেছিলাম? কি করেছিলে তুমিই জানো। তুমি এত মিন, যে লোকটা তোমার জন্য পাগল হয়ে গেল, জীবনটাই যার বরবাদ হয়ে গেল, তার উপরেও তোমার সামান্যতম মায়া নেই। তাকে সমানে টিজ করছো, একটা বদমাইশ খুনে ভাবছো। তোমার তো মায়া দয়ায় উথলে পড়ছে। যাও, এ ঘরে ডেকে এনে খাটে শুইয়ে দাও, আমি চলে যাচ্ছি। ঢং করো না, ভালো করেই জানো সেটা আমি পারবো না। মানে একটু একটু ইচ্ছে এখনো আছে। দেখো, তুমি কতটা নীচ নিজেই ভেবে দেখো। ওই একটা অসুস্থ মানুষকেও যে হিংসা করে, সে কি আদৌ মানুষ? আমার সন্দেহ আছে। তিথি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সাংঘাতিক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অন্যায়টা করেছিলে তুমি, আর গোটা দোষটা আমার ঘাড়েই চাপিয়ে দিচ্ছ। ফের আমার দিকে আঙুল তুলছ, ফের। শব্দের উত্তরে শব্দ ছুটছে, বাক্যের বিনিময় বাক্য, মিসাইলের মতো টুকরো টুকরো সত্যির বারুদ ভরা। যে সত্যিগুলো নিঃশব্দে ঘুমিয়েছিল হৃদয়ের গোপন কন্দরে, পাপ বোধ হয়ে, ক্ষোভ হয়ে, অভিমান হয়ে, সত্যির আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছিল 2 যুযুধান। কৌশিক রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল একসময়। বসে আছে ড্রয়িং হলের সোফায়, বসেই আছে অন্ধকারে, পাখা না চালিয়ে। বিছানায় শুয়ে আছে তিথি, শুয়েই আছে।
চোখ না বুঝে নিথর। রাতবাতির ক্ষীণ নীলাভ দ্যুতি আরও আরও নিষ্প্রভ হয়ে আসছিল ক্রমশ। সুকান্ত দিব্যি নিঃসারে ঘুমোচ্ছে তখন। ভোরের দিকে কখন যেন একটু তন্দ্রা মতন এসেছিল। টিটোর ডাকে ছিঁড়ে গেল ঘোরটা। তিথিকে জোরে জোরে ঠেলছে টিটো। ওমা, ওঠো, তাড়াতাড়ি ওঠো। অতি কষ্টে চোখের ভারী পাতা খুলল তিথি। জড়ানো গলায় বলল, কি হলো? আঙ্কেলটা নেই। তিথি ধর্মড়িয়ে উঠে বসল। মানে? নেই মানে নেই, ভ্যানিশ। তিথির যেন বিশ্বাস হলো না। চোখ গেছে দেওয়াল ঘড়িতে 7:10। ভুরু কুঁচকে বলল, দেখ, এদিক ওদিক কোথাও হয়তো বেরিয়েছে। না গো, আঙ্কেলের ঝোলা ব্যাগটাও নেই। তো কি, ব্যাগ নিয়ে বেরোতে পারে না? তিথি বিছানা থেকে নামল। তোর বাবা কোথায়? বাবা তো আঙ্কেলকে খুঁজতে বেরিয়েছিল মোটরসাইকেল নিয়ে, কোথাও পেল না। আঙ্কেল সত্যি ভ্যানিশ হয়ে গেছে মা। এতক্ষণে টনক নড়ছে তিথির। হিম হিম ঘরটা থেকে প্রায় ছুটে বেরিয়ে এলো। ড্রয়িং হল টপকে সোজা বারান্দায়। গ্রিল দরজা হাট করে খোলা। কৌশিক বাইরের গেটে দাঁড়িয়ে। তিথিকে দেখে এগিয়ে এলো কৌশিক। শুকনো গলায় বলল, চলে গেছে। কখন গেল? জানি না, আমি তো সোফাতেই রাত্রিরে সামনে দিয়েই বেরিয়েছে, টের পাইনি। উঠে বারান্দায় এসেছি, দেখি গেট খোলা, চাবি ঝুলছে তালায়। ঘরে গিয়ে দেখি ব্যাগ ছাড়া জামা কাপড় কিচ্ছু নেই। তখনই কেমন সন্দেহ হলো। না বলে চলে গেল? তিথির তবু সংশয় যায় না। দেখেছো ভালো করে চারপাশ? পিছনের রাস্তা, পার্ক, সর্বত্র চক্কর মারা হয়ে গেছে, নেই। ও, হঠাৎ যেন শরীরটা কেমন ছেড়ে গেল তিথির। সুকান্তর আগমন তার কাম্য ছিল না। উপস্থিতিও বোঝার মতো ঠেকছিল। তার চলে যাওয়ার ভার তো পুরোপুরি লাঘব হওয়ার কথা, কিন্তু তেমনটা হচ্ছে কই। জোর করে নিজেকে স্থিত রাখার চেষ্টা করে বলল, গেলে আর কি করা যাবে, এসো চা বানাচ্ছি। হ্যাঁ করো। কৌশিক কপাল টিপে ধরল। মাথাটা থান ইট হয়ে আছে। রাত্রিরের হ্যাংওভার, চা খাও ছেড়ে যাবে। বলছো? বেরোচ্ছ কখন? ভেবেছিলাম আজ একটু দেরিতে যাব, তার তো আর ইউজুয়াল টাইমেই বেরোবো। দুপুরে আজও খেতে আসছো না? দেখি আসতে পারি, টেলিফোন করে দেব। নিষ্প্রাণ প্রশ্ন, যান্ত্রিক উত্তর। তিথি রান্নাঘরে এসে কেটলি বসালো গ্যাসে। পাশের ওভেনে ডিম, আলু সেদ্ধ। বাতাসি এলে কৌশিককে আজ স্যান্ডউইচ বানিয়ে দিতে বলবে। পেটটা অনেকক্ষণ ভরা থাকে। টিটো অবশ্য ভাত খেয়েই বেরোবে। এখন শুধু একটা ডিম আর জোর জার করে একটু দুধ, কর্নফ্লেক্স। টিফিনে আজ কি দেওয়া যায় টিটোকে? চাউমিন, জ্যাম ব্রেড? চাউমিনই ভালো। স্কুলে যাওয়ার আগে যা কম ভাত খায় টিটো। কৌশিক ডাইনিং টেবিলে 2 কাপ চা এনে টেবিলে রাখলো তিথি। চেয়ার টেনে বসে চুমুক দিচ্ছে নিজের কাপে। হঠাৎই কোত্থেকে দৌড়ে এসেছে টিটো। আঙ্কেলটা চলে গেল কেন মা? আমি স্কুল থেকে এলে আজ আমার সঙ্গে বেব্লেডের কম্পিটিশন করবে বলেছিল। তিথি মৃদুস্বরে বলল, বোধহয় হেরে যাবে বলে পালিয়ে গেল। কি করে জানলে হারবে? কারণ ওই লোকটা সবসময় হারে। আঙ্কেলও অবশ্য তাই বলছিল। আঙ্কেলটা পিকিউলিয়ার, তাই না? তিথি নয়, এবার কৌশিক উত্তর দিল, খুবই অদ্ভুত। আঙ্কেলটা হঠাৎ এসেছিলই বা কেন? প্রশ্নটা আগেও করেছে টিটো। তিথি জবাবও দিয়েছে, কিন্তু এবার আর তার মুখে কোনো শব্দ ফুটল না। কৌশিকও নিঝুম। তিথি আর কৌশিক পরস্পরের দিকে তাকালো একবার। চোখাচোখি হতে চোখ নামিয়েও নিল। প্রশ্নের উত্তরটা এখন তারা দুজনেই জানে, তবে সেই উত্তর কি টিটোকে দেওয়া যায়? এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।